সো গাইস, সাধারণত আমরা চোখ বন্ধ করেই যে কোনো কোম্পানির শেয়ার র্যান্ডামলি কিনে বসি আর দেখি যে সেই শেয়ার থেকে আমাদের ফিউচারে গিয়ে লসই হচ্ছে। তো আমরা যখন একটা মোবাইল কিনতে যাই বা একটা বাইক কিনতে যাই তখন কিন্তু আমরা লোকের কথা শুনে বা এমনি কোথা থেকে টিপস পেয়েই কিনে নিই না। কি করি, আমরা মোবাইলটার স্পেসিফিকেশান জেনে নিই বা বাইকটার স্পেসিফিকেশান জেনে নিই যে বাইকটার মধ্যে কি কি রয়েছে, তেল সার্ভিস কত, বা আপনি যে মোবাইলটা কিনতে যাচ্ছেন তার ক্যামেরা কোয়ালিটি কীরকম, ব্যাটারি পাওয়ার কীরকম না। তাহলে যখন আমরা মোবাইলের জন্য, আমরা বাইকের জন্য এত কিছু জেনে নিচ্ছি, তখন আমাদের যে কষ্টের টাকা দিয়ে আমরা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছি সেই টাকাকে কেন আমরা চোখ বন্ধ করে যে কোনো কোম্পানি শেয়ার কিনে নেব? কেন আমরা এরকমটা করি? বিকজ আমরা অ্যানালাইসিস করতে পারি না। বিকজ দেখুন, শেয়ার কেনার আগে কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টালস চেক করে নিতে হয় যে যে কোম্পানি শেয়ার আমরা কিনতে যাচ্ছি সেই কোম্পানিটি কী রকম, সেটা ফিউচারে কি আমাদের প্রফিট দিতে পারে নাকি ফিউচারে কোম্পানিটি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এরকম কিছু জিনিস জানতে হয় আমাদেরকে। তো যেহেতু আমরা একদম বিগিনার স্টক মার্কেটে, তাই ঠিকঠাক বুঝতে পারি না, তাই আমরা সাধারণত কোনো ইউটিউব চ্যানেলের ওপর ভিত্তি করে বা কোনো নিউজ চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট থেকে বা কোথাও থেকে টিপস পেয়েই কিন্তু শেয়ার কিনে ফেলি, আর যার ফলে কিন্তু আমরা কিছু শিখতেই পারি না আর আমাদের কষ্টের টাকাও অনেক সময় লস হয়ে যায়। যার কারণে আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা যে কোনো কোম্পানির শেয়ারকে অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ কোম্পানিটিকে আমরা ভালো নাকি খারাপ সেটা বুঝতে পারবো এবং আপনিও সেটি অ্যানালাইসিস করতে পারবেন। তার জন্য আজকের ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। তো আমরা পুরো ডিটেলসে বেসিক টু অ্যাডভান্সে যাব যে কিভাবে একজন বিগিনার্সও শুধুমাত্র একটি মোবাইলের দ্বারাও একটি কোম্পানিকে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। তার জন্য কি ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফুল প্রসেসে। সেখানে আমরা জানবো 9টি পয়েন্টস আমরা বেসিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই 9টি পয়েন্টস যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু নিজেরাই চুজ করতে সক্ষম হবেন। আর পাশাপাশি আমরা নাম্বার 10-এ কিছু রেড ফ্ল্যাগস দেখে নেব যে কোথায় কোথায় আমরা যদি এই সমস্ত ফ্ল্যাগসগুলি দেখতে পাই তাহলে আমরা সেই কোম্পানির শেয়ার থেকে দূরে থাকব। তাহলে আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যাই তখন কিন্তু আমরা কোম্পানিটির ফান্ডামেন্টালস অবশ্যই চেক করে নেব, কেননা কোম্পানিটি ভেতর থেকে কি রকম, কোম্পানিটি কি প্রফিট জেনারেট করছে, কোম্পানিটি কি লাভে রয়েছে, এই সমস্ত ছোটোখাটো বেসিক কনসেপ্টগুলো যদি আমরা জেনে যাই না তাহলে নিজেরাই কিন্তু স্টক পিক করতে সমর্থ হব। তো প্রথমেই আমরা যে পয়েন্টসগুলি জানবো, প্রথম পয়েন্টস প্লিজ খাতায় সবাই নোট করবেন। প্রথম পয়েন্টস হচ্ছে কোম্পানির ওভারভিউ। ওকে, নাম্বার 1 কি কোম্পানির ওভারভিউ, মানে আমরা পুরো কোম্পানিটির ব্যাপারে প্রথমে জেনে নেব। কি কি দেখব, যে হোয়াট ডাজ কোম্পানি ডু। আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চাচ্ছেন সেই কোম্পানি আসলে কি করে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি টাটা মোটরসের শেয়ারের কথা বলে থাকি তাহলে আপনি টাটা মোটরসের শেয়ারের কেনার আগে আপনি জানবেন যে টাটা মোটরস যে কোম্পানিটি রয়েছে সেটা কি প্রডিউস করে। অবভিয়াসলি কি প্রডিউস করে, কার বানায়, মানে গাড়ি বানায়, রাইট। এটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আমরা যদি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির কথা বলি তাহলে আমরা জানবো হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি কি বানায় না, সাবান, শ্যাম্পু, তারপরে এরকম কিন্তু এফএমসিজি সেক্টরের কোম্পানি একটা। ওকে, তাহলে কি দুটো জিনিস আমরা জানবো, একটা হচ্ছে হোয়াট ডাজ কোম্পানি ডু, যে কোম্পানির শেয়ারে আমরা ইনভেস্টমেন্ট করছি সেই কোম্পানি আসলে কি প্রডিউস করে বা সেই কোম্পানির কাজ কি, এটা আমরা জানবো। নাম্বার 2-এ জানবো হুইচ সেক্টর বা হুইচ ইন্ডাস্ট্রি থেকে সেই কোম্পানি বিলং করে। যেমন আমি টাটা মোটরসের কথা বললাম, তাহলে টাটা মোটরস কোম্পানিটি কোন সেক্টরের বা কোন ইন্ডাস্ট্রির, অবভিয়াসলি অটোমোবাইল সেক্টরের, কেননা গাড়ি বানাই বলে। ওকে, যেমন হিন্দুস্তান ইউনিলিভারের কথা বললাম এফএমসিজি সেক্টর, বা আমরা যদি সান ফার্মার কথা বলি তাহলে কি ফার্মা সেক্টর, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে কিন্তু বিলং করছে। ঠিক আছে, তাহলে কি প্রথম পয়েন্টে আমরা কোম্পানির ওভারভিউ জানবো, যেখানে জানবো কোম্পানিটি কি করে, কি প্রডিউস করছে, কোম্পানির কাজ কি, এই সমস্ত জিনিস সম্বন্ধে জানবো। এবং নাম্বার 2 জানবো হুইচ সেক্টর বা ইন্ডাস্ট্রি, সেই কোম্পানিটি কোন সেক্টর বা ইন্ডাস্ট্রির অন্তর্গত। এই দুটো কিন্তু আমরা জানবোই জানবো। ওকে, এবারে নাম্বার 2-এ আমরা যেটা জানবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ। মানে কি,
যে কোম্পানিটিতে আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, কেনার কথা ভাবছেন, সেই কোম্পানিটি কি প্রফিট জেনারেট করছে, তার জন্য আমরা 3টে পয়েন্ট দেখে নেব। তার আগে বলি, এই যে 3টে পয়েন্ট আমরা দেখব, তাহলে এই যে প্রফিটের কথা আমরা বলছি সেটা কিন্তু 5 থেকে 10 বছরের ট্রেন্ডকে আমরা দেখব। মানে কি, প্রিভিয়াস ইয়ারে যদি প্রফিটে থাকে ভালো কথা, কিন্তু আমরা শুধু প্রিভিয়াস ইয়ার থেকেই কিনবো না, কমপক্ষে 5 বছর তো আমরা দেখবই দেখবো যে কোম্পানিটি কি কোম্পানিটি কি প্রিভিয়াস 5 ইয়ার্সে প্রফিটে ছিল, প্রফিট কি কামিয়ে দিচ্ছিল, সেটা কিন্তু আমরা দেখব। ওকে, তার জন্য 3টে পয়েন্ট আমরা বেসিক্যালি দেখব এবং আমি প্র্যাকটিক্যালিও দেখাবো কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো দেখুন প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের রেভিনিউ। ওকে, তো নাম্বার 1-এ আমরা রেভিনিউ চেক করে নেব কোম্পানিটির, যে কোম্পানিটির রেভিনিউয়ে কি গ্রোথ দেখা যাচ্ছে, মানে ওপরে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। নিচের দিকে যদি নামে আমরা কিন্তু ইগনোর করে দেবো, সেই কোম্পানিতে কেনার কথা ভাববো না। নাম্বার 2-এ যেটা আমরা দেখব সেটা হচ্ছে নেট প্রফিট, মানে কোম্পানিটি রেভিনিউ তো জেনারেট করছে কিন্তু প্রফিট কি আদৌ কামাতে পারছে, তার জন্য আমরা নেট প্রফিটকে দেখে নেব। এগুলো কোথা থেকে দেখব? এগুলো দেখার জন্য আমরা বেসিক্যালি 2 থেকে 3টে ওয়েবসাইট ইউজ করতে পারি, যেগুলো কিন্তু কিছু কিছু জিনিস একদমই ফ্রি। সেটা হচ্ছে, প্লিজ খাতায় নোট করবেন, নাম্বার 1 হচ্ছে screener.com। screener.com ওয়েবসাইটের সাহায্যে কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে পারি, যেখানে আমরা পেয়ে যাব রেভিনিউ, নেট প্রফিট, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে না, সমস্ত কিন্তু সেখানে কিন্তু লেখা থাকবে। ওকে, তাহলে কি screener.com নাম্বার 1 ওয়েবসাইট। আর নাম্বার 2 হচ্ছে tickertape.com। ওকে, tickertape.com-এ এসেও কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো দেখে নিতে পারবো। ওকে, তাহলে এই দুটো ওয়েবসাইট কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করবেন। তাহলে নাম্বার 3-এ আমরা যেটা দেখব ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এক একটা শেয়ারের পেছনে কিন্তু কোম্পানি কত প্রফিট কামাতে পারছে। তাহলে রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথের ক্ষেত্রে আমরা রেভিনিউ দেখব, নেট প্রফিট দেখব অ্যান্ড ইপিএস দেখব। ঠিক আছে, এই 3টে জিনিস অবশ্যই দেখবই দেখব। এরপরে নাম্বার 3-তে আমরা যেটা দেখব কিছু রেশিও দেখে নেব। কি রেশিও দেখে নেব? রিটার্ন রেশিওস, যার মধ্যে খুবই 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 ইম্পর্টেন্ট ROE মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ইকুইটির উপরে কোম্পানি কত রিটার্ন জেনারেট করে দিচ্ছে তার ইনভেস্টরদেরকে, সেটা বলে থাকে আমাদেরকে ROE। তো এটুকু মাথায় রাখুন যে ROE শুড বি হায়ার দ্যান 15%, মানে 15%-এর বেশি যে কোম্পানির ROE থাকবে সেটা কিন্তু আমরা একদম পুরো গ্রিন ফ্ল্যাগ ধরে নিতে পারি। মানে 15%-এর বেশি, যত বেশি হবে তত কিন্তু বেটার। আমি এখানে যত বেশি তত ভালো লিখে নিলাম, ঠিক আছে, যত বেশি হবে তত ভালো ইনভেস্টরদের জন্য। আর নাম্বার 2-এ দেখবো আমরা ROCE মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তো ROE 15%-এর বেশি হলে ভালো অ্যান্ড ROCEও अगेन 15%-এর বেশি হলে ভালো। তাহলে এটা আমাদেরকে যত বেশি হবে তত জানবো তারা ইনভেস্টরদেরকে টাকাকে কিন্তু এফিসিয়েন্টলি কি করছে, ইনভেস্টমেন্ট করছে এবং ভালো মতো রিটার্ন আনছে। তাহলে ROE ROCE এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা স্ক্রিনার টিকারটেপ ওয়েবসাইটে কিন্তু ইজিলি পেয়ে যাব। ওকে, তাহলে 3টে পয়েন্ট জানার পর নাম্বার 4-এ আমরা যে পয়েন্টটা চেক করে নেব সেটা হচ্ছে ভ্যালুয়েশন, যে আমরা যে কোম্পানির শেয়ারটি কিনতে যাচ্ছি সেটা কি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। মানে কি, আপনি যে কোনো একটা জিনিস কিনবেন, ঠিক আছে, সেটা এত পরিমাণে বাজারে কেনা হয়ে গেছে যে সেটার দাম যদি 100 টাকা অরিজিনাল দাম হয় সেটার দাম এখন 200 টাকায় ট্রেড করছে। তাহলে আপনি যে জিনিসটা 100 টাকায় পেতেন সেটা কি আপনি 200 টাকায় কিনবেন? একদমই কিনবেন না। সেটা যদি আবার নিচের দিকে আসে তখন কিন্তু আপনি কিনবেন। বা আপনি যদি 100 টাকার জিনিসটা 80 টাকাতে পাচ্ছেন তখন তো আপনি কিনবেন, সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড হয়ে আছে। ঠিক তেমনই শেয়ারের ক্ষেত্রেও, যে কোনো কোম্পানির শেয়ার যদি আন্ডার ভ্যালুড থাকে তাহলে আমরা বুঝবো সেই কোম্পানির শেয়ারে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি। ওকে, অ্যান্ড যদি কোনো কোম্পানির শেয়ার ওভার ভ্যালুড হয়ে যায় মানে তার রিয়েল দামের থেকে অনেক বেশিতে ট্রেড করছে গিয়ে, তার পোটেন্সিয়াল যতটা তার থেকে হিউজ ওপরে গিয়ে ট্রেড করছে, সেই শেয়ার থেকে আমরা দূরে থাকবো কিছুটা সময়ের জন্য, সেটাকে ফেয়ার ভ্যালুতে আসতে দেব, তারপরে আমরা কেনার কথা ভাববো। ওকে, তাহলে এই আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড এগুলো কি করে বুঝবো? এগুলো তখনই বুঝবো যখন আমরা পি রেশিওকে
চেক করে নেব। ঠিক আছে, পিই মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তো পি রেশিওকে কোথা থেকে চেক করে নেবো? আগের আমরা স্ক্রিনার বা টিকার টেপে চলে যাব, সেখান থেকে আমরা পি রেশিও দেখতে পাবো। সেখানে আমরা দুটো পি রেশিও কিন্তু দেখতে পাবো। একটা হচ্ছে যে স্টকের পি দেখতে পাবো, মানে ধরুন আপনি সাপোজ টাটা মোটরসের আমি এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, টাটা মোটরসের পি রেশিও আপনি দেখতে পাচ্ছেন, আর টাটা মোটরস যে ইন্ডাস্ট্রির অন্তর্গত সেই ইন্ডাস্ট্রির পি কত, মানে অটোমোবাইল সেক্টরের তো আরও কোম্পানি রয়েছে তাই না, টাটা মোটরসের পাশাপাশি কিন্তু অনেক কোম্পানি রয়েছে, তাহলে তাদের টোটাল ইন্ডাস্ট্রি পি কত, তো সেটা আমরা জানবো। মানে ধরুন আমি এখানে স্টকের পি লিখছি, স্টক, ঠিক আছে, স্টকের পি যদি তার ইন্ডাস্ট্রি পির তুলনায় বেশি হয়, ঠিক আছে, আমি এখানে ইন্ডাস্ট্রি লিখে রাখছি, তাহলে স্টকের পি ধরুন কত 50 রয়েছে এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 40, তাহলে আমরা বুঝবো সেটা ওভার ভ্যালুড। মানে ইন্ডাস্ট্রি পির তুলনায় যদি স্টকের নিজস্ব পি বেশি হয় তাহলে বলবো সেটাকে ওভার ভ্যালুড, আর যদি স্টকের পি তার ইন্ডাস্ট্রি পির তুলনায় কম হয়, মানে ধরুন স্টকের পি এখানে 50 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 70, তাহলে আমরা বলবো সেটা আন্ডার ভ্যালুড। তো পি রেশিও আমরা চেক করে নেব এবং বুঝতে পারবো আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। তো শুধুমাত্র পি রেশিও চেক করলে হয় না, এর পাশাপাশি কিন্তু পিবি রেশিও চেক করে নিতে হয়, পিইজি রেশিও চেক করে নিতে হয়। এবারে আমরা নাম্বার 5-এ যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডেট সিচুয়েশন। ডেট বলতে কি? ঋণ, মানে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানি কতটা লোন নিয়ে বসে আছে। ওকে, মানে ধরুন আপনি এবিসি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, এবিসি কোম্পানি কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বসে আছে ধরুন 10 কোটি টাকা, ঠিক আছে, তাহলে কি যদি কোনো কোম্পানি বেশি থেকে বেশি লোন নিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো সেটা রিস্কি হয়ে যাচ্ছে তাই না, যে কোম্পানি যদি কোনো দিন কিছু হয় তাহলে তাকে লোনটা পরিশোধ করতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে। যে কারণে আমরা জানবো যে কোনো কোম্পানির ডেট সিচুয়েশন কীরকম, সেটার জন্য আমরা কিন্তু এক দুটো জিনিস দেখে নেব। সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও কিন্তু আমরা চেক করে নেব। যে সমস্ত কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 1-এর থেকে কম হবে সেই সমস্ত কোম্পানিকে আমরা ধরতে পারি। ঠিক আছে, মানে কি বাজারে কিন্তু হিউজ হিউজ কোম্পানি রয়েছে, প্রত্যেকের কিছু না কিছু ডেট রয়েছে, কারণ কোম্পানিকে লোন নিতে হয় তবেই তো বাড়াবে না তার বিজনেস। কিন্তু এমনও কোম্পানি রয়েছে যাদের কিন্তু কোনো ডেট নেই, ডেট ফ্রি কোম্পানি, মানে জিরো ডেট রয়েছে। তাহলে জিরো ডেট কোম্পানি খুবই ভালো কথা, কিন্তু আপনি ধরুন একটা কোম্পানি কিনছেন, তার ডেট রয়েছে 1-এর কম, ঠিক আছে, প্রেফারেবলি 1-এর নিচে রয়েছে, তাহলে সেই কোম্পানিকে আপনি কিন্তু প্রেফার করতে পারেন। ঠিক আছে, ডেট যার যত কম হবে তত কিন্তু ভালো অ্যাজ অ্যান ইনভেস্টার। ওকে, নাম্বার 2 হচ্ছে যে সমস্ত কোম্পানির অ্যাসেট তার লায়াবিলিটির তুলনায় বেশি থাকবে। অ্যাসেট বলতে কি? যে সমস্ত জিনিসগুলো কোম্পানিকে টাকা এনে দিচ্ছে, মানে কোম্পানির সম্পত্তি, ঠিক আছে, কোম্পানিকে টাকা এনে দিচ্ছে সেটাকে আমরা বলে থাকি অ্যাসেট, এবং লায়াবিলিটি হচ্ছে যে সমস্ত জিনিসগুলোর জন্য কোম্পানির কাছ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেইগুলোকে আমরা বলে থাকি লায়াবিলিটি। তাহলে কোনো কোম্পানির যদি লায়াবিলিটি থাকে ধরুন 100 কোটি টাকা এবং কোনো কোম্পানির অ্যাসেট থাকে 50 কোটি টাকা, তাহলে কি যদি কোনো কোম্পানির কিছু হয়ে যায় তাহলে সেই কোম্পানি কি আমাদেরকে আর টাকা ফেরত দিতে পারবে না। কেন পারবে না? কারণ তার অ্যাসেট রয়েছে 50 কোটির আর তার লায়াবিলিটি রয়েছে 100 কোটির, তাহলে 50 কোটি টাকাটা লায়াবিলিটিতেই চলে যাবে, তারপরে কিন্তু বাকি থেকে যাচ্ছে। তার জন্য যে সমস্ত কোম্পানির লায়াবিলিটি তুলনায় অ্যাসেট বেশি, মানে ধরুন 150 কোটির অ্যাসেট রয়েছে, 100 কোটির লায়াবিলিটি রয়েছে, তাহলে কি যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে 150 কোটি টাকা থেকে 100 কোটি টাকা মিটিয়ে দেবে, তারপরেও 50 কোটি টাকা থেকে যাচ্ছে। এই 50 কোটি টাকা কিন্তু ইনভেস্টররা পেয়ে যাবে, ঠিক আছে, যার যতটা প্রাপ্য সেরকমটা পেয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে এটাই যে সমস্ত কোম্পানির ডেট যত কম তত বেটার, যার লায়াবিলিটির তুলনায় অ্যাসেট বেশি থাকবে সেই সমস্ত কোম্পানি কিন্তু বেটার কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য। এবারে আমরা নাম্বার 6-এ যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো, মানে কোম্পানিটি কি রিয়েল ক্যাশ জেনারেট করছে আদেও, সেটা আমরা দেখব। তো ফ্রি ক্যাশ ফ্লো আমরা স্ক্রিনার টিকারটেপ ওয়েবসাইটে দেখতে পেয়ে যাব, আমাদেরকে একদমই কিচ্ছু করতে হবে না, ওখানে লেখাই থাকবে। শুধু আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পজিটিভে রয়েছে কিনা, মানে কোম্পানিটির নেট ক্যাশ ফ্লো কি পজিটিভে রয়েছে নাকি নেগেটিভে রয়েছে, মাইনাসে রয়েছে। যদি মাইনাসে থাকে আমরা ভাই কোম্পানি থেকে দূরে থাকবো, আর যদি পজিটিভে রয়েছে তাহলে কিন্তু আমরা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি।
এবারে নাম্বার 7-এ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি। ডিভিডেন্টের হিস্ট্রি আমরা চেক করে নেব। ডিভিডেন্ড বলতে কি? ডিভিডেন্ড মানে কোনো কোম্পানির লাভের অংশ, লভ্যাংশ। মানে ধরুন আপনি এবিসি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন, সেই কোম্পানিটি ফিউচারে গিয়ে লাভ করলো এবং তারা ডিসাইড করলো যে আমার আপনার মতো ইনভেস্টরদেরকে তারা কিছু কিছু টাকা দেবে, ঠিক আছে, মানে লাভের কিছু অংশ তারা আমাদেরকে দেবে, কেননা আমরা সেই কোম্পানির ইনভেস্টর বলে, সেটাকেই বলা হয়ে থাকে ডিভিডেন্ড। তাহলে এটা মাথায় রাখবেন যে সমস্ত কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না, তাই আমরা এটা চেক করব যে ডিভিডেন্ড যদি কোনো কোম্পানি দিচ্ছে তার হিস্ট্রি কীরকম। যদি কোনো কোম্পানি ভালো মতো ডিভিডেন্ড দিয়ে থাকে আমরা জানবো সেই কোম্পানি স্টেবল প্রফিট বানাচ্ছে, ঠিক আছে, স্টেবল প্রফিট বানাচ্ছে আর তাদের ম্যানেজমেন্ট টিম কিন্তু ভালো। ওকে, এবার যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দেয় না অবশ্যই তারা কিন্তু লং টার্মে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের কথা ভাবছে, সেটাও হতে পারে। আর যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে আমরা জানবো স্টেবল প্রফিট করছে আর গুড ম্যানেজমেন্ট টিম রয়েছে বলে ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ড হিস্ট্রিটাও আমরা চেক করে নেব। ওকে, এবারে আমরা জানবো নাম্বার 8-এ, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার মানে হচ্ছে বড় বড় ইনভেস্টার, আমার আপনার মতো ইনভেস্টার নয়, মানে কোটি কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করে রেখেছে, ঠিক আছে, প্রোমোটার। তাহলে প্রোমোটারদের হোল্ডিং কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে তাদের যে স্টেকস রয়েছে কোম্পানিতে, তাদের যে মালিকানা রয়েছে সেটা কি তারা সেই কোম্পানিতে আরও বাড়াচ্ছে নাকি ঘটিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে কি ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করে দিচ্ছে, সেখানে কি আরও ইনভেস্টমেন্ট করছে নাকি ইনভেস্টমেন্ট করা টাকা উইথড্র করে নিচ্ছে। যদি ইনক্রিজ করে তাহলে জানবো ভালো কথা, আর যদি কমিয়ে নেয় তাহলে জানবো কিছু কারণবশত কিন্তু তারা বুঝতে পারছে সেই কোম্পানিটির নিচে আসার সম্ভাবনা রয়েছে, তাই তারা তাদের স্টেক কমিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু আমরা দেখে নেব, প্রোমোটার হোল্ডিং কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে। কোথা থেকে দেখতে পাবো? আগেন স্ক্রিনার বা টিকারটা ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে পারবো। লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে কম্পিটিটার, অর্থাৎ ধরুন যে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কত, মানে তারা কি মার্কেটের লিডার বা তাদের কি কোনো ইউনিক স্টাইল রয়েছে, তাদের কি কোনো পেটেন্ট রয়েছে। তাহলে যদি এরকম কোম্পানি থাকে খুবই ভালো কথা, মানে কি এরাই কোম্পানির মার্কেট লিডার। বা আপনাকে দেখতে হবে যে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেটার ব্র্যান্ড ভ্যালু কত। ব্র্যান্ড ভ্যালু বলতে কি না, সেই কোম্পানিটির নাম কীরকম রয়েছে, মানে ধরুন সাপোজ আমি যদি এশিয়ান পেন্টের কথা বলি বা আমি যদি বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কথা, তাহলে কি তাদের কিন্তু ভালো মতো ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেই সমস্ত কোম্পানিকে আমরা দেখতে পারি। শুধুমাত্র এক্সাম্পলের জন্য আমি বলছি মানে যে ইনভেস্টমেন্ট করে দেবেন তা কিন্তু নয়। ওকে, এবং নাম্বার 3-তে দেখব যে সেই যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি তাদের ব্র্যান্ড ভ্যালু রয়েছে কিনা, আর এছাড়াও তাদের নেটওয়ার্কস রয়েছে কিনা, মানে মার্কেটে তারা কী রকমভাবে তাদের প্রোডাক্টকে ডিস্ট্রিবিউট করে চলেছে। সাপোজ আমি যদি নেটওয়ার্কের কথা বলি তাহলে হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজি সেক্টরের স্টক, তাহলে এই হিন্দুস্তান ইউনিলিভার বা আইটিসির মতো কিন্তু স্টকের কিন্তু ভালো মতো নেটওয়ার্কস রয়েছে, এরা কিন্তু শহর থেকে গ্রামের দিকেও কিন্তু ভালো মতো নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে এদের, ঠিক আছে। এই রকম কিন্তু কিছু বেসিক জিনিস এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু বিবেচনা করেই ইনভেস্টমেন্ট করব, চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে দেব না। তাহলে এই 9টা পয়েন্ট কিন্তু আমরা জেনে নেব এবং দেখে নেব ভালো করে, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করব। তো এর পাশাপাশি আমরা দেখব কিছু রেড ফ্ল্যাগস, যেগুলো দেখলে আমরা কোম্পানি থেকে দূরে থাকবো, কেনার কথা ভাববো না। তো সেগুলো কি আমরা দেখে নিই। আমরা দেখব যে যে কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি সেটাতে কি কোনো পেন্ডিং লিটিগেশনস রয়েছে সরকারের তরফ থেকে, আর এছাড়াও সেবির কি কোনো নেগেটিভ নিউজ রয়েছে, নোটিশ রয়েছে যে এই কোম্পানি থেকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এরকম যদি আমরা দেখতে পাই যে কোম্পানির সঙ্গে লিটিগেশনস রয়েছে বা সেবির কোনো নোটিশ রয়েছে যেটাতে কিন্তু কোম্পানির বিজনেস করতে কিন্তু একটু বাধা আসতে পারে, তাহলে কিন্তু সেই সমস্ত কোম্পানি থেকে আমরা দূরে থাকবো। কেন? আমরা রেড ফ্ল্যাগস জেনে যাব। আর যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কি স্লো ডাউনে যেতে পারে, মানে কি যে আপনি যে ইন্ডাস্ট্রির শেয়ারকে কিনতে চাচ্ছেন সেটা কি আগামী দিনে চলবে না, মানে একটু নিচের দিকে নেমে যেতে পারে, সেরকমটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। তো এর পাশাপাশি আপনারা যদি পারেন প্রত্যেক কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট চেক করে নেবেন এবং কিন্তু ম্যানেজমেন্ট টিম চেক করে নেবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেক করবেন। তো এবারে এই যে ব্যাপারগুলো আমরা জানলাম এগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি
অ্যানালাইসিস করব স্ক্রিনার ওয়েবসাইট বা টিকার টাইপ ওয়েবসাইটে, সেটা কিন্তু আজকে আর আমরা করছি না। আমরা নেক্সট পরবর্তী পার্টে আমরা এপিসোড 2-এ কিন্তু সেটা নিয়ে দেখাবো, কেননা অলরেডি ভিডিওটি বড় হয়ে গেছে। তো আমরা পার্ট 2-এ সেখানে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে আমরা মোবাইল থেকে কিন্তু করে নিতে পারি অ্যানালাইসিস। ঠিক আছে, তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।